গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাহিত্য সঞ্চয়নের ষষ্ঠ পাঠের অন্তর্গত এক ভিন্ন মাত্রার গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, তোমরা কখনো কাউকে হারিয়ে যেতে দেখেছো? হারিয়ে যাওয়া মানে যে জীবন থেকে চলে গেল বা মারা গেল বা এরকম নয়। হারিয়ে যাওয়া বলতে নিরুদ্দেশ হয়ে গেছে সেই অর্থে বলছি। তো তোমাদের চেনা পরিচিত বা কোনো কাছের মানুষ এরকম কেউ নিরুদ্দেশ হয়ে গেছে? আমার একজন চেনা পরিচিত মানুষ এমন নিরুদ্দেশ হয়েছেন। তাহলে বলি গল্পটা। আমার এক দাদু, মানে আমার ছোট দাদু, তিনি বেশ শিক্ষিত ছিলেন। এমনকি তিনি ডক্টর ছিলেন। তো যথেষ্ট বয়স্ক ছিলেন। হুম, তো হঠাৎ একদিন তিনি নিরুদ্দেশ হয়ে যান। তো সবাই ভাবা হয়েছিল যে আবার ফিরে আসবে। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, তিনি আর ফিরে আসেননি। হুম, তো অনেক খোঁজ খবর নেওয়া হয়েছিল। তো তার আর কোনো হদিশ পাওয়া যায়নি। হুম, তো এরকম তোমাদের কোনো চেনা পরিচিত বা নিজেদের মানুষ এমন যদি হারিয়ে যায় বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার কোনো গল্প থেকে থাকে তোমাদের কাছে, তোমরা বলতে পারো। হুম, আচ্ছা। তো আজকে আমরা যে গল্পটি পড়বো, বহুরূপী বলা যায়, যে বিশিষ্ট বহুরূপী বা বহু গুণী লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটি ঠিক তেমনই ধরনের একটা গল্প। হুম, তো লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা এই নিরুদ্দেশ গল্পটি অন্যান্য গল্পের তুলনায় একটু অন্যরকম গল্প। কারণ এই একটি গল্পের মধ্যে দুটি গল্প রয়েছে। হুম, আসলে লেখক এবং তার বন্ধু দুজনের মিলে বলা দুটি ভিন্ন মাত্রার নিরুদ্দেশ হওয়ার গল্প রয়েছে। হুম, এই নিরুদ্দেশ গল্পটি উম, প্রথম যখন প্রকাশিত হয়, প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পরে সেটি সামনে চড়াই নামক এক গল্পগ্রন্থে সেটা সংকলিত হয়। হুম, তো আমাদের আলোচ্য যে গল্পটি আমরা পড়ছি, সেই গল্পটি এই সামনে চড়াই গল্পগ্রন্থ থেকেই নেওয়া। হুম, তো আজকে এখন আমরা এই নিরুদ্দেশ গল্প সম্পর্কে আমরা জানবো। এবং গল্পটি জানার আগে বা গল্পটি বিস্তারিতভাবে জানার আগে আমরা আহ, গল্পটি যিনি লিখেছেন, প্রেমেন্দ্র মিত্র, তার সম্পর্কে আগে আমরা কিছু জেনে নেব। চলো জেনে নেওয়া যাক। তো এই প্রেমেন্দ্রনাথ মিত্র ছিলেন একজন বহুরূপী প্রতিভার অধিকারী। হ্যাঁ, রবীন্দ্র পরবর্তী যুগে আহ কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে উঠেছিল, অর্থাৎ পত্রিকা সম্পর্কে তো তোমরা জানো, কল্লোল, কালিকলম এগুলো তো পত্রিকার নাম। এবং সেই সময়ে যে সাহিত্যিকরা ছিলেন, অর্থাৎ কবি, গল্পকার, ঔপন্যাসিক, তারা তাদের গল্প, কবিতা, উপন্যাস এই পত্রিকায় দিতেন এবং পত্রিকা থেকেই প্রকাশিত হতো। তো সেই কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে সেই সময়কার যে সাহিত্যিক গোষ্ঠী ছিলেন, অর্থাৎ আহ কবি, গল্পকার বা ঔপন্যাসিক ছিলেন, তাদেরকে তো কথায় সাহিত্যিক বলা হয়ে থাকে। তো সেই সাহিত্যিক গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিলেন প্রেমেন্দ্র মিত্র। তো এই বহুগুণী প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় 1904 সালে 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে। কিন্তু তার পৈতৃক বাড়ি ছিল হুগলির কোন্নগরে। হ্যাঁ, তার বাবা ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মিত্র এবং মা ছিলেন সুভাষিনী দেবী। প্রেমেন্দ্র মিত্র কিন্তু বেশ অভিজাত পরিবারের সন্তান ছিলেন। হুম,
অল্প বয়সে, খুবই অল্প বয়সে তার মা মারা যান, এবং তারপর থেকে তার দাদা মশাই রাধারমণ ঘোষের তত্ত্বাবধানে তিনি বড় হয়ে ওঠেন। এবং রাধারমণ ঘোষ যখন মারা যান, প্রেমেন্দ্র মিত্র তার এক দূর সম্পর্ক আহ কোনো এক আত্মীয়ের বাড়িতে, নলহাটিতে, সেখান থেকেই তিনি বড় হয়ে ওঠেন। এবং সেখানে একটা মাইনর স্কুলে তিনি পড়াশোনা করতেন। তিনি যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন, হ্যাঁ। তো সেখান থেকে কলকাতার সুবর সুবরবন নামক স্কুলে তিনি এইটে ভর্তি হন, ক্লাস এইটে। এবং সেখান থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন, অবশ্যই ফার্স্ট ডিভিশনে। তারপর তিনি স্কটিশ চার্চ কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন, আহ, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মাঝখানে তার বিঘ্ন আসে, এবং সেখান থেকে আবার তিনি শ্রীনিকেতনে চলে যান, যে কৃষিবিদ্যা শিখতে, শ্রীনিকেতনে। আবার কলকাতায় যখন তার দুটো গল্প প্রবাসী পত্রিকায় যখন প্রকাশিত হয়, তারপর থেকে তিনি এই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এই সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। এবং সেখান থেকেই তার সাহিত্য জগৎ শুরু, বলা যায়। তো যাই হোক, এই প্রেমেন্দ্র মিত্র, যার অন্যতম জনপ্রিয়তম কিছু চরিত্র আছে যেগুলো সম্পর্কে তোমরা ওয়াকিবহাল, এবং তোমরা যথেষ্ট পছন্দ করো, যে ঘনাদা, পরাশর, মামা বাবু, এই চরিত্রগুলো তো তোমরা চেনো। হুম, তার গোয়েন্দা কাহিনীর বিখ্যাত চরিত্র ঘনাদা, পরাশর। এবং মামা বাবু, যেটা অ্যাডভেঞ্চার উপন্যাস বা কিছু কিছু ছোট গল্পেও তিনি এই চরিত্র তিনি ব্যবহার করেছেন। তো প্রেমেন্দ্র মিত্র একাধারে যেমন কবি ছিলেন, গল্পকার, ঔপন্যাসিক, চিত্র পরিচালক, আহ গান, চিত্রনাট্য, এই সমস্ত কিছুর আহ, এক বহুরূপী ক্ষমতার অধিকারী বা বহুরূপী গুণের অধিকারী, যেটা বললাম, যে উনি বহুরূপী প্রতিভার অধিকারী, সেটাই আর কি। তো এই আহ, প্রেমেন্দ্র মিত্র, যিনি প্রথম বাঙালি সাহিত্যিক যিনি কল্পবিজ্ঞান, অর্থাৎ এই বিজ্ঞান নিয়ে লেখা শুরু করেন, গল্প উপন্যাস লেখা শুরু করেন। তো তার কিছু বিখ্যাত কল্পবিজ্ঞান সাহিত্যের মধ্যে কিছু গল্প উপন্যাসের আহ, নাম বলছি, যেগুলো ধরো পিঁপড়ে পুরাণ। এবং কল্পবিজ্ঞান সাহিত্যের মধ্যে তার কিছু ছোট গল্প হলো কালাপানির অতলে, দুঃস্বপ্নের দ্বীপ, অবিশ্বাস্য, লাইট হাউস ইত্যাদি। প্রচুর গল্প তিনি লিখেছেন। এছাড়াও কল্পবিজ্ঞান নিয়ে বা কল্পবিজ্ঞানের ভিত্তিতে তিনি বেশ বড় গল্প এবং উপন্যাসও লিখেছিলেন, যার মধ্যে পিঁপড়ে পুরাণটা অন্যতম। এবং এটা তার প্রথম কল্পবিজ্ঞান নিয়ে লেখা। এছাড়া রয়েছে পাতালে 5 বছর, ময়দানবের দ্বীপ, সূর্য যেখানে নীল প্রভৃতি। এবং ড্রাগনের নিঃশ্বাস, সবুজ মানুষ। সবুজ মানুষটা তিনি সম্পূর্ণ করেননি, পরে উম, সত্যজিৎ রায় এবং আরো দুজন মিলে সেটা সম্পূর্ণ করেছিলেন। যাই হোক, তো এই প্রেমেন্দ্র মিত্র তার একটা কল্পবিজ্ঞান সাহিত্য নিয়ে বললাম। এছাড়া তিনি প্রচুর কাব্যগ্রন্থ, সাধারণ উপন্যাস, ছোট গল্প সমগ্র তিনি রচনা করেছেন। তো তার কাব্যগ্রন্থের মধ্যে প্রথমা, যেটা ছিল তার প্রথম কাব্য কবিতা, এছাড়াও আছে সম্রাট, ফেরারি ফৌজ, কখনো মেঘ, ফ্যান প্রভৃতি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। তার উপন্যাসের মধ্যে পাঁক, মিছিল, প্রতিশোধ, পথ ভুলে, পথের দিশা, হৃদয় দিয়ে গড়া প্রভৃতি। এবং ছোট গল্প সমগ্র মধ্যে বলা যায় পঞ্চস্বর, যেটা 1929 সালে প্রকাশিত হয়। এছাড়া বেনামি বন্দর, মৃত্তিকা, অফুরন্ত,
পুতুল ও প্রতিমা প্রভৃতি ছোট গল্প সমগ্রও তিনি লিখেছেন, রচনা করেছেন। হুম, তিনি এখানেই ক্ষান্ত থাকেননি। অর্থাৎ এই যে কল্পবিজ্ঞান সাহিত্য বা কাব্য, উপন্যাস, গল্প, এখানেই তিনি থেমে থাকেননি। তিনি চলচ্চিত্র জগতেও তিনি বেশ নাম করেছিলেন তার লেখার মধ্যে দিয়ে। হ্যাঁ, পথ বেঁধে দিলে, রাজলক্ষ্মী, নতুন খবর, চুপি চুপি আসে, কালো ছায়া, কুয়াশা, হানাবাড়ি ইত্যাদি তার পরিচালিত ছবি এগুলো। এছাড়াও তিনি কাহিনীকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্রের উপদেষ্টাও ছিলেন। তো তার এই যে গোটা সাহিত্য জীবন এবং চলচ্চিত্র জগতে, সাহিত্য জগতে সব মিলিয়ে তিনি বেশ অনেকগুলো পুরস্কার এবং সম্মাননাও পেয়েছিলেন। তার মধ্যে রবীন্দ্র পুরস্কার, হুম, যেটা 1958-তে পান, সাহিত্য একাডেমি পুরস্কার যেটা 1957-তে পেয়েছিলেন। ছাড়া ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে তাকে ভূষিত করেন। হুম, আহ, বিশ্বভারতী আহ, তাকে দেশাত্মবোধক উপাধিতে ভূষিত করেন। এছাড়াও তিনি আনন্দ পুরস্কার পান, তারপর সোভিয়েত দেশের পুরস্কার পান, শরৎ স্মৃতি, হরলাল ঘোষ পদক, জগত্তারিণী পদক, এবং এমনকি বর্ধমান বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট ডিগ্রিও প্রদান করেছে। হ্যাঁ, তো এই যে এত কিছুই তিনি করে গেছেন জীবনে। উম, তো স্বাভাবিক যেটা বলছিলাম যে তিনি বহুরূপী আহ গুণের বা বহুরূপী প্রতিভার অধিকারী, আহ বলাই বাহুল্য। হুম, তো সেই বহুরূপী প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্রের মৃত্যু হয় 1988-তে 3রা মে কলকাতাতে। তো এই হলো আমাদের লেখক পরিচিতি। অর্থাৎ প্রেমেন্দ্র মিত্রর জীবনী সম্পর্কে, তার লেখালেখি, সাহিত্যকর্ম সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জানলাম। তো এই প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে এত কিছু বলা, তোমরা ভাবছো হয়তো যে আহ মূল গল্পটাই তো আমাদের আসল, যেখান থেকে প্রশ্ন আসবে ওটাই তো পড়লে হয়। কিন্তু না, সবকিছু জানা দরকার আমাদের, তাই না? এবং তোমরা ধীরে ধীরে বড় হচ্ছ, সবকিছু বিস্তারিতভাবে জানার অভ্যেস করতে হবে, জানতে হবে। হ্যাঁ, কৌতূহলী মন তৈরি হতে হবে। এবং যত জানবে তত তোমাদেরই ভালো, এগুলো পরেও তোমাদের কাজে দেবে। তো চলো এবার মূল গল্পে যাওয়া যাক। তো যেমনটা বললাম যে প্রেমেন্দ্র মিত্রের লেখা এই নিরুদ্দেশ গল্পটির মধ্যেও দুটি গল্প রয়েছে। হুম, দুটি কাহিনী, দুটি নিরুদ্দেশ হওয়ারই কাহিনী, কিন্তু দুটি আলাদা আলাদা মাত্রার গল্প, একটু আলাদা আলাদা মাত্রার কাহিনী। একটা লেখক বলেছে এবং আরেকটি লেখকের বন্ধু বলেছে। তো চলো দেখে নেওয়া যাক কি বলছে। গল্পটি শুরু হচ্ছে এটা বলে যে দিনটা ভারী বিশ্রী। হুম, তার শুরুতেই যেন একটা খারাপ ভাব লক্ষ্য করা যাচ্ছে। দিনটাই যেন খারাপ, দিনটা ভারী বিশ্রী। ভারী মানে কি? খুব, বিশ্রী যে বাজে বা খারাপ, তাই তো? তো দিনটা খুবই খারাপ বা খুবই বাজে। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তি করার কিছু বোধহয় নাই। কেন দিনটা খুবই বাজে বা বিশ্রী? তার কারণ শীতকালে, শীতের দিনে বৃষ্টি হচ্ছে। তাই বলছেন যে শীতকালে বা শীতের দিনে বৃষ্টির মতো এরকম অস্বস্তি করার কিছু হয় না, লেখক বলছেন। তো স্বাভাবিক না? শীতকালে এমনি কনকনে ঠান্ডা, তার উপরে যদি বৃষ্টি হয় কিরকম আরো জমি জেঁকে ঠান্ডা পড়বে এরকম। হ্যাঁ, এবং কি হয়, আবহাওয়াটাও আহ মেরমেরে থাকে, এমনি শীতকালে মেরমেরে থাকে। তার উপরে বৃষ্টি বাদলের বা বৃষ্টি বাদলা হলে তখন আরো আবহাওয়াটা একদম ঝেমড়ে থাকে এরকম। তো ওই জন্য লেখকের দিনটা ভালো লাগছে না, খুবই বাজে লাগছে এবং খুবই অস্বস্তিকর বোধ করছেন তিনি। তারপর দেখো, বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়। অর্থাৎ আহ বৃষ্টি যে ঠিক হচ্ছে তা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও
ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। বৃষ্টি হচ্ছে তা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। মেঘাচ্ছন্ন মানে কি? মেঘাবৃত বা অর্থাৎ মেঘ দ্বারা আবৃত বা মেঘে ঢাকা। তো মেঘে ঢাকা আকাশ আর কি না ম্লান পৃথিবী। হুম কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। আহ এখানে দেখো, প্রকৃতিটাকেও কি সুন্দর করে বর্ণনা করছেন লেখক। না, যে তারও যে ভালো লাগছে না, এবং তার সাথে আবহাওয়া, প্রকৃতি, গোটা পৃথিবী, তাদেরও মনমরা যেন, তারাও দুঃখী, তাদেরও অস্বস্তি বোধ হচ্ছে, সেটাও যেন কত সুন্দরভাবে তার লাইনটির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। যে কি না ম্লান পৃথিবী। হুম যেহেতু আবহাওয়া এরকম খারাপ, তো যে শীতকালে এমনি ম্যারম্যারে হয়, তার উপরে বললাম যে আরো যদি বৃষ্টি হয় আরো আবহাওয়াটা আহ ঝুম টাইপ বা ম্যারম্যারে হয়। তো সেই জন্য কি পৃথিবীটাকে আরো ম্লান দেখাচ্ছে, এবং আরো কি না কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। পৃথিবীটা যেন মৃতের মতো অসাড় হয়ে আছে। হুম যে পৃথিবীও যেন এই আবহাওয়া মেনে নিতে পারছে না, সে এতে দুঃখী। হ্যাঁ, এবং গোটা পৃথিবী যেন মৃতের মতো অসাড় হয়ে আছে। মৃত মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করছে। যে মৃত ব্যক্তি কি হয় বা মানুষ মারা গেলে কি হয়। শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর কথাই বলি, মারা গেলে আহ সে নিশ্চল হয়ে যায়, তাই না? আহ, নড়াচড়া করতে পারে না, একভাবেই পড়ে থাকে কেবল। তো সেই রকম পৃথিবীটাকেও মৃতের সঙ্গে তুলনা করছেন লেখক এখানে, যে পৃথিবীটাও যেন মৃতের মতো অসাড় হয়ে আছে বা সারহীন, অসাড় হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। যে সোমেশ, তার বন্ধু, হঠাৎ আজ তার বাড়িতে এসেছে। এমনি তার মন ভালো ছিল না, তো ভাগ্যিস তার বন্ধুটা হঠাৎ আজ এসে পড়েছে। না হলে আজকে দুপুরটাও যে কিভাবে কাটাতেন লেখক, তিনি তা বলতে পারেন না। তাই বলছেন। কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। এই যে একটা লেখকের নিজের মন ভালো নেই, মানে আবহাওয়ার জন্য দিনটাও যেমন বাজে লাগছে, তারও ভালো লাগছে না, অস্বস্তি লাগছে। গোটা পৃথিবীটাও যেন মৃতের মতো অসাড় হয়ে আছে, ম্লান হয়ে আছে। হ্যাঁ, সৌমেশও যেন সেই রকমই প্রায় হয়ে আছে। হ্যাঁ, কেমন যেন একটা হয়ে এসেছে তার কাছে। তারপর খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? তো কি বলছেন লেখক, যে খবরের কাগজ ছিল তার কাছে, সে খবরের কাগজটা দু একবার উল্টে পাল্টে সোমেশের সামনে ফেলে দিয়ে বললেন যে আহ একটা আশ্চর্য ব্যাপার দেখেছো? হুম তার উত্তরে সোমেশ বলছে, কি? তারপর আজকের কাগজে একসঙ্গে সাতটা নিরুদ্দেশের বিজ্ঞাপন। হুম তো সেই খবরের কাগজে কি দেখাচ্ছেন তার বন্ধু সোমেশকে? না, আজকে কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছে। হ্যাঁ, যে 7 জন নিরুদ্দেশ হয়েছে সেটার বিজ্ঞাপন দিয়েছে। তারপরে তারপর সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করলো না। অর্থাৎ এই যে 7জন নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন যে দেখালেন তার বন্ধুকে, তো এতে সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করলো না। অর্থাৎ কোনো অনুসন্ধিৎসু বা কোনো যে অনুসন্ধিৎসা বোধ জাগবে তার মধ্যে, সেরকম কিছুই হলো না। যেমন বসিয়াছিল তেমনি উদাসীন ভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। হুম এসে যেমন করে সে বসেছিল, তেমন উদাসীন ভাবেই, অর্থাৎ সে এসেছেই কেমন একটা হয়ে না উদাসীন হয়ে এসেছে, এটা দিয়ে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, যে উদাসীন, মন খারাপি নিয়ে, বা একটা মানে একটা খামখেয়ালিতে যেন ডুবে আছে, এরকম। তো
মোদ্দা কথা সে খুব মন খারাপই নিয়েই এসেছে। তো যেমনটা ভাবেই সে এসে বসেছিল তেমনই উদাসীন ভাবেই কি করছে না শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল, অর্থাৎ এসে বসে বসে উদাসীন ভাবে সিগারেট ফুঁকতে লাগলো। এরকম সিগারেট খেতে লাগলো। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। অর্থাৎ নিস্তব্ধ ঘরের ভিতর, নিস্তব্ধ বলছে কেন? আহ কারণ ওই যে শুরুতেই যে বর্ণনা করা হলো প্রকৃতির বর্ণনা, যে শীতকালে বাদলা, শীতকালে বৃষ্টি, তো সেই জন্য চতুর্দিকে কোনো মানুষের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, যে যার ঘরে সবাই রয়েছে। হুম তো সেই জন্যই আহ খুব বেশি আওয়াজও আসছে না, তাই যে ঘরে তারা রয়েছেন সেই ঘরটা তাই নিস্তব্ধ। হ্যাঁ, তাই বলছেন যে নিস্তব্ধ ঘরের ভিতরে ভিতরে ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে। অর্থাৎ নিস্তব্ধ ঘরের মধ্যে যখন সিগারেট খাচ্ছে, তো সিগারেটের ধোঁয়াগুলো কুণ্ডলী হয়ে, অর্থাৎ পাকানো পাকানো বা উম, মানে পাক খেয়ে খেয়ে শুধু সেগুলো ধীরে ধীরে উপরে উঠছে, হ্যাঁ, উঁচুতে উঠছে। তারপর আর সমস্তই নিশ্চল স্তব্ধ। হম শুধুমাত্র সিগারেটের ধোঁয়াটাই যেন চলমান, অর্থাৎ শুধুমাত্র সিগারেটের ধোঁয়াটাই ওই পাকানো বা গোটানো অবস্থায় বা কুণ্ডলী আকৃতি নিয়ে শুধু উপরে উঠছে। বাকি সবকিছুই একদম নিশ্চল, অচল, নিশ্চল যেটা, এবং স্তব্ধ হয়ে রয়েছে। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। বাইরের অসারতা, অর্থাৎ লেখক বললেন একটু আগেই যে পৃথিবীটাও যেন মৃতের মতো অসার হয়ে আছে। তো সেই পৃথিবীর অসারতা যেন বা বাইরের প্রকৃতির অসারতা যেন লেখক এবং তার বন্ধুর মনের উপরেও যেন চেপে ধরেছে, তাদেরকেও যেন অসাড় করে রেখেছে, এরকমটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময়। তারপর নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। হুম আহ সেটা পরে আসছি। তো নেহাত একটা কিছু করিয়া, যে এই যে লেখক দেখতে পাচ্ছেন যে একদম নিস্তব্ধ হয়ে আছে এবং সোমেশও কিছু বলছে না, শুধু সিগারেট খাচ্ছে বসে বসে উদাসীন হয়ে। তো তাই এই স্তব্ধটা ভাঙার জন্যই তিনি কিছু করার প্রয়োজন মনে করলেন। হুম, এবং সেই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙার জন্য তিনি কি করছেন দেখা যাক। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অর্থাৎ তিনি সেই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙার জন্য তিনি কিছু কথা বলা শুরু করলেন। কি বললেন না, নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে তার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই মানে তিনি আরো বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন। আহ এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি। অর্থাৎ সেই স্তব্ধতা ভাঙার জন্য তিনি কিছু বলা শুরু করলেন, তাও সেটা নিরুদ্দেশ নিয়েই কিছু বলা শুরু করলেন, এবং এমনকি সেই নিরুদ্দেশ হওয়াটার একটা গল্প বলা শুরু করলেন। হুম তো সেই গল্পটা কিরকম এবং কেন বলছে, কারণ এই যে নিরুদ্দেশ হওয়ার এই ব্যাপারটা বা এই যে বিজ্ঞাপনগুলো দেখা যায় সচরাচর, সেগুলো আহ, একটু হাস্যকর বলে লেখকের মনে হয়। আহ, এবং কেন আহ, সেগুলো তিনি এবার বলছেন আর কি, গল্প আকারে তিনি তুলে ধরছেন লেখাটার মধ্যে দিয়ে। যে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সেটা তিনি বলছেন একটা গল্পের আকারে। কি হচ্ছে সেই গল্পটার শুরু কিরকম হচ্ছে না, ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন। এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। অর্থাৎ একটা ছেলের নিরুদ্দেশ হওয়ার গল্প করছেন লেখক, যে ছেলেটি আহ রাত করে থিয়েটার দেখে
বাড়ি ফিরেছেন, যেটা সেই দিনের কথা বলছেন আর কি। কোনো একটা দিন সেখান দিয়ে শুরু করছেন, যে সেদিন থিয়েটার দেখে রাত করে বাড়ি ফিরেছেন। এবার সে ছেলেটির সম্পর্কে বলছেন যে এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল, অর্থাৎ সে ছেলেটি প্রায়ই এরকম রাত করে থিয়েটার দেখে বাড়ি ফেরে। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, অর্থাৎ খেতে বসে তার বাবা সেই ছেলেটির খোঁজ করেছেন যে ছেলেটি কোথায়। কি বলে? না, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? অর্থাৎ তার বাবা তার মাকে উদ্দেশ্য করে বা মাকে জিজ্ঞাসা করছে যে ছেলেটি কোথায়, বলে যে কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি, তার মাকে বলছে, জিজ্ঞেস করছেন। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন। হুম, লুকোনো পুঁজি থেকে। দেখবে এই লুকোনো পুঁজি বলছে, আহ তোমরাও এরকমটা দেখে থাকবে, তোমাদের মায়েরাও এরকম করে থাকবে, যে সাধারণত আহ কি হয়, বেশিরভাগ মায়েরা মানে হাউস ওয়াইফ হয় বা বাড়িতে থাকেন, বা দেখা যায় যে উম, বাবাদের তুলনায় তারা কম টাকা কামান বা কম রোজগার করেন। তাও কি হয়, তারা যে কম উপার্জন থেকে কিংবা বাবাদের আহ, থেকে নেওয়া সেই টাকাগুলো থেকে আবার তার কাজে লাগে, এবং সেই কাজে লাগানো টাকা থেকেও বাঁচিয়ে কিছু লুকিয়ে রাখেন বা উম, জমিয়ে রাখেন। হ্যাঁ, এবং দেখা যায় আমরা বা সেই মায়ের সন্তানরা, সবার কথাই বলছি, তোমাদের সবার মায়েরাও এরকমটা করে থাকে। তো সেই তারা কষ্ট করে অল্প কিছু উপার্জনের যে টাকা আহ, জমিয়ে রাখেন কখনো কোনো কাজে লাগানোর জন্য। তো দেখা যায় কখনো কখনো আমরা চাইলে সেটা, সেই লুকানো পুঁজি বা জমিয়ে রাখা সেই সম্বলটা আমাদের হাতে তুলে দেয় বা তুলে দেন, তাই না? তো এখানেও ঠিক সেরকম একটা মায়ের পরিচয় পাওয়া গেল, যিনি উম, সেরকম তার লুকিয়ে রাখা পুঁজি থেকে হুম কি বলছে না, ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছে। অর্থাৎ সেই ছেলে যে রাত করে বাড়ি ফেরে তার কথাই বলছে, যে সেই ছেলের পেড়াপিড়ি মানে জোরাজুরিতে, যে আমার কটা টাকা লাগবে মা, আমাকে টাকা দাও, এরকম এরকম কিছু বলেছে। তার ফলে তার মায়ের জমিয়ে রাখা সেই টাকা থেকে যেটুকু ছিল সেটা বার করে তার ছেলেকে দিয়ে দিয়েছে। হুম, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। হুম, অর্থাৎ যখন তার বাবা তার মাকে যখন জিজ্ঞাসা করেন যে ছেলেটি কোথায়, তো এই এটা তার মনে আছে যে তিনি টাকা বার করে তাকে দিয়েছিলেন। তাই তিনি উম, মিথ্যে কথা আর কি বলবেন, তাই চুপ করে রইলেন, কিছু বললেন না। বাবা বলে যান, বাবা বলতে থাকেন কি, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, যে এত রাত হয়ে গেল তবুও তার আসার সময় হলো না। হুম, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন। হুম, এবারেও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি, যে আরবারে অর্থাৎ আগের বারে। হ্যাঁ, তো সে পরীক্ষায় আগের বারে ফেল করেছে। হ্যাঁ, সেটা বলছে আর কি, বলছেন তার বাবা যে আগের বারে তো ফেল করে আমার মাথা কিনেছে, এবারেও যে কি করে আহ, কি করবে সেটা তো বুঝতেই পারছি। কৃতার্থ, কৃতার্থ মানে কি, যে কৃতার্থ আসল মানে হলো যে সফল কাম বা চরিতার্থ করবে বা ধন্য করে দেবে, এরকম একটা অর্থ বোঝায়। তো তাই বলছেন যে আগের বারে তো ফেল করে মাথা কিনেছে, আর এবারে যে কি করে আমাকে ধন্য করবে সেটা বুঝতেই পারছি। হুম, অর্থাৎ সে এবারেও ফেল করবে সেটা তিনি বুঝতে পারছেন। হুম, পয়সাগুলো আমার খোলাম খুশি কিনা, তাই নবাব পুত্তর যা খুশি তাই করছেন।
তার বাবা বলছে যে পয়সাগুলো আমার খোলামকুচি কিনা। খোলামকুচি কি? খোলামকুচি মানে হলো যে ভাঙা হাঁড়ি কলসির টুকরো। হুম, তো সেগুলো তাই তিনি ব্যঙ্গ করেই বলছেন যে কষ্ট করে কামানো, কষ্ট করে উপার্জিত যে টাকা, যে পয়সাগুলো, সেগুলো তো আর পয়সা নয়, খোলামকুচি। যে সেগুলো যেন ভাঙা হাঁড়ি কলসির টুকরের মতো। হুম, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছে। তার ছেলের উদ্দেশ্যেই বলছে, নবাব পুত্তুর বলে তাকে ব্যঙ্গ করেই বলছেন যে আর সেই কষ্টের টাকাগুলো নিয়েই তার ছেলে যা খুশি তাই করছে। হুম, এটা আসল তিনি বলতে চাইলে দূর করে দেব, এবার দূর করে দেব। এটা ছেলেটির বাবা বললেন। তারপর যে তাকে দূর করে দেবো মানে সেখান থেকে তাকে তাড়িয়ে দেবেন, এরকমটা বলছেন। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারতো। আস্ফালন, আস্ফালন মানে কি না, বেগে সঞ্চালন বা দম্ভ প্রকাশ। হ্যাঁ, যে এমনি যে রেগেছিলেন, রেগে রেগেই তো এইসব বলছেন। তো তাই বলছি এই মৌখিক আস্ফালনে, অর্থাৎ এই মুখে বলা, যে রাগ করে এই যে মুখে যেগুলো বললো বা বললেন, সেগুলোই যদি এখানেই যদি ব্যাপারটা শেষ হতো তাহলে হতো। কিন্তু মুখে এই সমস্ত রাগ করে যে সমস্ত বললেন, এখানে ব্যাপারটা শেষ হয়নি। কি হলো, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। যখন তিনি রাগ করে এই সমস্ত কথা বলছেন তার ছেলেকে উদ্দেশ্য করে, ঠিক সেই সময় তার ছেলের প্রবেশ হয়। সেই সময় তার ছেলে বাড়িতে ঢোকে। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। তিনি তো একটা ঝোঁক নিয়ে বলছিলেন, যে স্বাভাবিক যখন দেখবে রেগে গিয়ে কিছু বলছো, এবার হঠাৎ করে সে এসে গেল, তখন হঠাৎ করে তো থেমে যাওয়া যায় না, সেই রাগটা তো থেকে যায়, বা যেটা বলছিলাম আমরা, সেই বলাটা তো মুখ থেকে বার হয়েই যায়, তাই না? হুট করে তো থেমে যাওয়া যায় না, বা হুট করে তো মাথা ঠান্ডা হয়ে যায় না, তাই না? তো সেরকমটা এই ছেলেটির বাবার হলো, যে সেই ঝোঁকটা তিনি কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যেও কিছু বলতে হয়। হুম, কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। তো তার বাবা আহ, যে রাগ করেছিলেন এবং রাগ করে যে সমস্ত কথা বলছিলেন, তো কি হলো না, যে কতটা রাগ দেখানো উচিত একটা বাচ্চার ওপর, তার সন্তানের ওপর, সেটা তিনি ভুলে যান এবং রাগ দেখানোর মাত্রাটা একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছেন তার বাবা। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। হুম, রাগ আহ সংবরণ করতে না পেরে শেষমেশ তিনি বলেই দিলেন তার ছেলেকে, যে এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। হুম, অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। অর্থাৎ আহ অভিমানী ছেলে, অর্থাৎ এই তার বাবা তাকে এই রাগ করে বললেন এসব, এতে তার অভিমান হয়েছে। হ্যাঁ, সে একটু কষ্ট পেয়েছে। আর কিছু না হোক, এখানে আর কিছু না হোক কেন বলছে লেখক, যে সে তো এমনিই কোনো কথা শোনে না, সে ভালো পড়াশোনা করে না, ফেল করে, থিয়েটারে যায়, রাত করে বাড়িতে ফেরে। হ্যাঁ, ভালো পড়াশোনা করছে না, তো তাকে বারণ করলেও সে শোনে না। তো তাই বলছে আর কিছু না হোক, যে আর কোনো কথা সে শুনুক আর না শুনুক, পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। আর কিছু শুনুক আর না শুনুক, তার বাবা যখন এটা বললেন তাও সেটা রাগ করেই বলেছেন। তো এটাই সেই সাথে সাথে এটা তার মাথায় লেগে যায়, এবং এই আদেশ যেন সে সেই সঙ্গে সঙ্গে পালন করতে উম, উদ্যত হয়। অর্থাৎ সেই কথা মতো সে কাজ করে। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতর ভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, আহ পরে বললেই তো হতো। যে তার মায়েরা একটু আবেগময়ী হয়, বা যখন তার বাচ্চাদেরকে তার বাবারা বকাবকি করে, মায়েরাই কিন্তু আবার আগলে নেয়, থামিয়ে নেয়।
বাবা যখন মারতে যায় কিংবা বকতে যায়, সেই মারের হাত থেকে, বকুনির হাত থেকে মায়েরাই কিন্তু বাঁচিয়ে নেয়, তাই না? তোমাদের সাথেও নিশ্চয়ই এরকমটা হয়ে থাকে, তাই তো? যদিও তোমরা বড় হয়ে গেছো আর আহ, বাবার বকাবকি খাও না, আমি নিশ্চিত। তো বকাবকি যাতে না খেতে হয় সেরকম কাজই কিন্তু করো তোমরা। হুম। আচ্ছা। তো সেই রকম এক বাঙালি মমতাময়ী মায়ের কাজই করেছেন এই ছেলেটির মা, যে যখন তাকে বকাবকি করছে এরকমটা, যে বেরিয়ে যা টেরিয়ে যা বলছেন তার বাবা, তখন তার মা, যে কোন দিকটা তিনি বুঝতে পারছেন যে তার ছেলের দোষ, ছেলে উচ্ছন্নে যাচ্ছে দিন দিন, তাই জন্য বকা দিচ্ছেন তার বাবা এবং ভালোর জন্যই বকছেন, সেটা তিনি বুঝতে পেরেও কি করবে? আহ মানে সামলাতে হবে তো তাকে, না? এবং কাকে কি বলবে বুঝতে পারছেন না, যে কিভাবে সামলাবে তিনি বুঝতে না পেরে তিনি কাতরভাবে শুধু একটা কথাই বললেন, তার বাবাকে উদ্দেশ্য করে, যে আহা, খাওয়া দাওয়ার সময় আহ, কেন এসব বলো তো? পরে বললেই তো হতো। যে খাওয়া দাওয়ার সময় এসব কেন বলছো? পরে বললে তো পারতে। হুম, পরে বললেও হতো। বাবা এবার মা, মার ওপর মার মুখী হয়ে ওঠেন। তার বাবা এমনিই রেগেছিলেন। তো এবার যখন তার ছেলেকে বকছেন, তো সেই সময় তার মা যখন এরকমটা বললেন যে খাওয়া দাওয়ার সময় সব কেন, পরে বললেও হতো, যখন এরকমটা বললেন তার বাবা কি করলো না, মায়ের উপর মার মুখী হয়ে ওঠেন, যে মারতে উদ্যত হলো, উদ্যত হলেন। তারপর, তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। হুম। এই যে বললাম যে মায়েরা মমতাময়ী হয়, তাদেরকে বাঁচিয়ে নেয়, সেরকম ভাবে বকাঝকা, সেইভাবে হার্ট করে আর কি বকাঝকা করে না। তো সেই জন্য তার বাবা তার মাকেই কিছুটা দোষারোপ করে বলছেন, যে তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে, অর্থাৎ যেমনটা বলে আদর দিয়ে বাঁদর তৈরি করেছো, যেরকমটা বলে না সাধারণত। তো সেরকমটা কিছুটা অর্থ বুঝিয়ে তার বাবা তার মাকে বলছেন। তারপর মা আঁচলে চোখ মোছেন। তার মা তাতে কষ্ট পান, হ্যাঁ, কারণ তার বাবা তাকে মারতে উদ্যত হয়েছেন, মার মুখী হয়ে ওঠেন। তো তার বাবার এই ব্যবহারে তিনি খুব কষ্ট পেয়েছেন। তার ফলে তিনি তার চোখে জল চলে আসে এবং কষ্ট, কষ্টে মানে কান্না করে ফেলেছেন। তাই কি হলো না, মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। এরপরে কি হলো, এই যে ঝামেলাঝাটির পর সেই ছেলে এই বিশাল পৃথিবীতে, পৃথিবীটা পৃথিবীটা তো আর ছোট্টটি নয়, বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে। তো কি হলো না, সেই ছেলেটি নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে, অর্থাৎ সে বাড়ি থেকে একেবারে চলে যায়। হুম, কাউকে কিছু না জানিয়েই চলে যায় এবং না ফেরার জন্য সেরকম ভেবেই সে আহ, চলে যায় বাড়ি থেকে। তারপর পরের দিন ভয়ানক কাণ্ড। পরের দিন এক ভয়ানক কাণ্ড কি হচ্ছে না, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। তার ছেলে বাড়ি থেকে চলে গেছে, বাড়ি ফিরছে না। এবার মায়েরা তো চিন্তা করেই, তাই না? তো কি হলো, আহ তার সেই ছেলেটির মাও ব্যতিক্রমী নন, তিনিও চিন্তা করছেন ছেলে ফিরছে না বলে। তো কি হলো, তিনি রাতে রাত থেকে রাতে কুটিও কাটেননি, অর্থাৎ তিনি রাত থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিছুই খাচ্ছেন না। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, এবং আজকের দিন, যে দিনের কথা বলা হচ্ছে সেই দিনও বিছানা থেকে উঠছে না, বা উঠছেন না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? তার ছেলে যে বাড়ি থেকে চলে গেছে, আহ তার জন্য মাও যেমন যতটা দুঃখী, চিন্তা করছেন, কষ্ট পাচ্ছেন, আহ, যে তিনি খাওয়া দাওয়া করছেন না, হুম, বিছানা ছেড়ে উঠতে পারছেন না। তো বাবারও হয়তো রাতে ঘুম হয়নি চিন্তায়, কষ্টে, কিন্তু সে সে কথা প্রকাশ করবেন কোন মুখে? তিনি তো নিজেই বকা দিয়েছেন ছেলেকে, হ্যাঁ। তো সেই জন্য সে কথা বলবেই বা কোন মুখে, যে হাগো আমার ছেলেটা চলে গেছে, আমি
আমি বকা দিলাম বলে চলে গেল, এটা তিনি কোন মুখে আর বলবেন, প্রকাশ করবেন? হুম, তাই পরে দেখো, গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। তো দেখো, তিনি হয়তো তিনিও রাতে ঘুমাননি বা কষ্ট পাচ্ছেন, তবুও গৃহিণীকে ধমক দিয়ে বলেন, অর্থাৎ সে ছেলেটির মাকে ধমক দিয়ে বলেন যে মিছিমিছি প্যান প্যান করো না। যে তার মা কান্নাকাটি করে চলেছে, এবং খাওয়া দাওয়া করছেন না। তো সেই জন্য তাকেও ধমক দিয়ে আবার বলছেন তার বাবা যে মিছি মিছি, যে মিথ্যা মিথ্যা এসব প্যান প্যান করো না, বা এসব ওই না খেয়ে থেকো না, বা কান্নাকাটি করো না, এটা বলার চেষ্টা করছেন। আবারও বলছে যে অমন ছেলে যাওয়াই ভালো। এটা কিন্তু অভিমান করেই বলছেন, মন থেকে কিন্তু বলছেন না। তারপর মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। যখন তার বাবা আবার বলে যে অমন ছেলে যাওয়াই ভালো, তখন তার মায়ের কান্না আরো আহ, জোর হলো। হুম, বা মানে আরো জোর দিয়ে কেঁদে ফেললেন তিনি। এরকম যে হয় না, দেখবে, আহ, এটা আমাদের সাথেও ঘটে থাকে। ধরো, আমাদের মন খারাপ, আমরা অল্প অল্প কাঁদছিলাম, বা যাদের থেকে মানে আশা রাখা হয়, সেরকম কোনো মানুষ এসে যদি উম, আবার উল্টে বকা দিয়ে দেয়, তখন কি হয়, অনেক কষ্ট হয় এবং অনেক অনেক কান্না পায়, তাই না? তো এখানেও সেই ছেলেটির মারও সেরকম দশা হলো। এমনি মন মরা ছিল, মন খারাপ ছিল, ছেলের শোকে কষ্ট পাচ্ছিলেন। তাও তার উপরে তার বাবা আবার বললেন যে প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো, এই সমস্ত কথা বলতে তিনি উম, আরো কষ্ট পেলেন, আরো কান্না করছেন। এরকম কান্নাটা আরো জোর হলো। তারপর বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় আহ, জানান। তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। যে বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। যে দেখো, এই যে তার মা খাচ্ছেন না, আহ বিছানা ছেড়ে উঠতে পারছেন না, কান্নাকাটি করে বেড়াচ্ছেন, তাকে ধমক দিচ্ছেন তার বাবা যাতে এরকমটা না করেন, তার মা যাতে খাওয়া দাওয়া করে, সে ওরকম ছেলের কথা না ভাবে, এ সমস্ত বলছেন। এবং দাঁত খিচিয়ে বলছেন, রাগ করেই বলছেন, রেগে রেগেই বলছেন, কিন্তু তবুও নিজের মনে যেন কোথাও একটা আশা রয়েছে, হ্যাঁ, যে তার ছেলে ফিরে আসবে। হুম তো সেই আশা থেকেই হয়তো তিনি এই কথাটা বলছেন যে তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। যে এই যে তাও গেলে তো বাঁচতাম, এই কথাটাও তিনি মন থেকে বলছেন না। হ্যাঁ, এটা আশা থেকেই বলছেন, যে তার আশা, যে কাশ সে ফিরে আসে, এবং তার মনে কোথাও একটা বিশ্বাস রয়েছে। হ্যাঁ, সেখান থেকেই বলছে যে সে ঠিক ফিরে আসবে। তাই বলছে, সেটাও আবার একটু রাগ প্রকাশ করেই, কিন্তু মনে মনে তিনিও চাইছেন যে ফিরে আসুক, বা ও ঠিক ফিরে আসবে। হুম আশা রয়েছে তারও। তাই বলছে যে এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, যে এবেলায় দেখো সে ঠিক আবার সুরসুর করে চলে আসবে। এমন বিনি পয়সার হোটেল খানা পাবে কোথায়? হুম, তো দেখবে, তোমাদের ছেলেদের এই সমস্ত কথা বেশিরভাগ শুনতে হয় বাড়ি থেকে, যে একটু উম, কিছু করলেই, বা মানে বকা খাওয়ার মতো কিছু কাজ করলেই বাবারা বলে যে বিনা পয়সার হোটেলে খাচ্ছো, বা ফ্রি ফ্রিতে হোটেলে খাচ্ছো, তো বুঝবে কি, বড় হও, কাজ করো, তখন বুঝতে পারবে। এরকম ধরনের কথা আমরা শুনে থাকি, তাই না, সচরাচর? তো সেই রকম সে ছেলেটির বাবাও বলছেন যে এমন বিনি পয়সায় হোটেল খানা পাবে কোথায়। হ্যাঁ, তার বাবার আহ ঘরে থেকে, তার বাবার পয়সায় যে খেতে পাচ্ছে, পড়তে পাচ্ছে, বড় হতে পারছে, সেটাই তিনি বলছেন, বোঝানোর চেষ্টা করছেন যে বিনি মানে কি, বিনা পয়সায় বা ফ্রিতে, আসলে যেটা বলতে চাইছে। তাই বলছেন যে এমন বিনা পয়সার হোটেলখানা আর কোথায় পাবে, তাকে ফিরে আসতেই হবে এখানে, শ্বশুরিয়ে আবার ঠিক চলে আসবে। এরকমটা বলছে। মা এবার অশ্রুসিক্ত স্বরে বললেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে
কি করে বসে আমার তাই ভয়। কি বলছে যে মা এবার অশ্রুসিক্ত স্বরে বললেন। অশ্রুসিক্ত মানে কি? যে কান্না ভেজা গলা বা চোখের জলে ভেজা এরকম গলা নিয়ে তিনি বলছেন, অর্থাৎ কাঁদতে কাঁদতেই তিনি আবার বলছেন যে এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইলো কে জানে। মায়ের মন স্বাভাবিক কষ্ট পাচ্ছেন তিনি, এই এত শীত, তার মধ্যে এই রাত্রেবেলা সে কোথায় রয়েছে কে জানে। কি করে বসে আমার তাই ভয়। তার মা ভয় পাচ্ছেন যে তার ছেলে কিছু উল্টোপাল্টা কিছু করে না বসে, আহ, যেমন আত্মহত্যা বা এরকম ধরনের কিছু করে না বসে, এটা তার মা ভয় পাচ্ছেন। মায়ের মন যেরকম তার সন্তানদের জন্য যেরকম চিন্তা করে থাকেন বা যতটা ভেবে থাকেন, হ্যাঁ, একটু কিছু হলেই আহ কুদিকগুলো বা খারাপ দিকগুলো আগে মনে আসে, যে এরকমটা কিছু হয়ে গেল না তো, এটা হলো না তো, ওটা হলো না তো, সে ঠিক আছে তো, যেরকমটা সাধারণ মায়েরা ভেবে থাকে, সেরকম এই ছেলেটির মাও তার ছেলের জন্য কষ্ট পাচ্ছে। এবং সে কষ্ট থেকেই এই সমস্ত কথাগুলো তার বাবাকে বলছে। তো আজকে এটুকুই। তো আশা করছি সবাই পড়া বুঝতে পারছো, এবং যদিও বা কোথাও অসুবিধে হয়ে থাকে পরের ক্লাসে অবশ্যই জানিও। এবং আজকে এখানেই শেষ করছি আমার ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পের পরবর্তী অংশ নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।